তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। যদি কোনো ছেলে কোনো মেয়েকে প্রপোজ করে এটুকু বললে আমার মনে হয় অ্যাকসেপ্টেড হয়ে যাবে। জীবনের গল্প আছে বাকি অল্প। যে গান শুনিয়ে কাউকে প্রপোজ করেছেন এমন কোনো স্মৃতি রয়েছে কিনা? কাউকে সেভাবে প্রপোজ করা হয়নি। সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি মোহনা ডিজিটালের বিশেষ আয়োজনে। রয়েছি আমি মিসবাহ রহমান। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী সালমান রাজ এবং গীতিকার মিজানুর রহমান। আপনাদের দুজনকেই মোহনা স্টুডিওতে স্বাগত। কেমন আছেন মিজান ভাই? শিল্পীদের সাধারণত জিজ্ঞাসাই করা হয় না কেমন আছেন। বর্তমান প্রেক্ষাপটে বাণিজ্যিক এই ধারায় একটা কঠিন সময় পার করছি, চলছে আর কি। সালমান ভাই, আপনার সময় কেমন যাচ্ছে? সময় যাচ্ছে নিজের মানে গান ভালোবেসে, কিন্তু গানকে আসলে সেভাবে মানে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার যে ভালো লাগাটা সেটা হয়তো মন থেকে ফিল করতে পারছি না বা সেই অনুভব পাচ্ছি না। তবে এমনি শারীরিকভাবে ভালো আছি, সুস্থ আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সালমান ভাই, শুরুতেই আপনার কাছে আসলে জানতে চাচ্ছিলাম যে এই যে গানের মধ্যে নিজেকে সম্পৃক্ত করলেন কিভাবে, বা এই জার্নিটা আসলে কিভাবে শুরু হলো? আসলে আমি ছেলেবেলা থেকে একটু একটু গানের সাথে আছি, গান ভালোবাসি। তো সেখান থেকেই মানে এখন প্রফেশনালি সঙ্গীতের সাথে নিজেকে জড়িয়ে নিয়েছি। আচ্ছা, কোথাও কি গান শিখেছেন কিনা? হ্যাঁ, গান শিখেছি আমি। গানের শুরুটা আমার ছিল মানে ওস্তাদ ছিল। তবে এখন আমি মানে যখন প্রফেশনালি নিজেই গানের মিউজিক কম্পোজ করছি বা নিজে গাইছি, এখন হয়তো সেভাবে ওস্তাদ জি ধরা হয়নি বা সাথে নাই। তবে আমি শিখেছি, শুরুটা শিখেছি। যদি বলা হয় আপনাকে আপনার সবচেয়ে পছন্দের গান কোনটি, যদি সেখান থেকে কয়েকটি লাইন আমাদের শোনাতে বলা হয়, আপনি তাহলে কোন গানটি শোনাবে আমাদের? আমার পছন্দের মধ্যে দুইটা অপশন কাজ করে। একটা হচ্ছে প্রেম ভালোবাসা আর দুঃখ, মানে এই দুইটা ক্যাটাগরির গানই আমার ভালো লাগে। আপনার কণ্ঠে একটি গান শুনতে চাচ্ছি, আপনার পছন্দের একটি গান। আচ্ছা, আমার পছন্দের তাহলে একটা ভালোবাসার গান, ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ। অবশ্যই। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, জোছনায় ভরে থাক সারাটি জীবন, জোছনায় ভরে থাক সারাটি জীবন। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, জোছনায় ভরে থাক সারাটি জীবন, জোছনায় ভরে থাক সারাটি জীবন। স্বপ্ন তোমার মনে যত আশা, সবই যেন পূর্ণ হয়। আমার তুমি এই পৃথিবীতে, ও প্রিয়া আর কারো নয়। দিন তুমি রাত তুমি, গন্ধ বিলাও সারাক্ষণ। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, জোছনায় ভরে থাক সারাটি জীবন, জোছনায় ভরে থাক সারাটি জীবন। আমার আসলে মনে হচ্ছিল আমি আরেকটু গান শুনি আপনার কাছ থেকে, তবে আপনার কাছে আমি আবারও আসবো। মিজান ভাই, সালমান ভাইয়ের গান শুনেছেন, আপনি একজন গীতিকার, আপনি গান লেখেন, এটি দারুণ একটি কাজ। এখন যদি আপনাকে জাজমেন্টের জায়গায় বসানো হয়, কেমন মার্কিং করবেন আউট অফ 10 সালমান ভাইকে? অসাধারণ গান শুনলাম। আমার এই মুহূর্তে একটা প্রায়ত ইন্দ্রকিশোর শিল্পীর কথা মনে পড়তেছে, একেবারে হুবহু। আপনি যেহেতু জাজমেন্টের কথা, সেই ক্ষেত্রে আমি বলবো যদি ইন্দ্রকিশোর ভয়েসটা সামনে রাখি, আমি পুরোটাই দিব ওই ভয়েসটা সামনে রেখে। আর গানটা ইন্দ্রকিশোরের গান ছিল, যেটা গাইছে, পুরোটাই দিব। মার্শাল্লাহ, ভালো হয়েছে। আপনি সাধারণত কোন ধরনের গান লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি গান যখন লিখি, সামাজিকতা, তারপরে জনকল্যাণ, এগুলো ভাবি। আবার অনেক সময় আমাদের লেখকদের ক্ষেত্রে, এটা অনেকের ক্ষেত্রে আছে, একটা সিকোয়েন্স দেওয়া হয় যারা কাজ করে, সেই সিকোয়েন্সের ভিত্তিতেও লেখা হয়। তবে বেশিরভাগই মনে করি গানটা যেন কোনো মেসেজ থাকে, যেটা
জনগণ বা ব্যক্তি বা ফ্যামিলি বা সমাজ সেখান থেকে কিছু শিক্ষণীয় কিছু পাই, আমি এই থিমটাই বেশি দেখি। এই যে গান লেখার মধ্যে নিজেকে সম্পৃক্ত করলেন কিভাবে, বা এই জার্নিটা শুরু কিভাবে? এই জার্নিটা একেবারে ছোটোবেলা, আমি যখন হাই স্কুলে পড়ি, স্কুলে স্পোর্টস অনুষ্ঠানে একটা নাটিকা লেখার কাজ আমাদের দেওয়া হয়েছিল, সেখানে একটা গানের প্রয়োজন, সেখানেই আমি প্রথম লিখি, ছন্দমিল অন্তমিল রেখে। তারপর থেকে কেমন একটা নেশা হয়ে গেল, ছড়া কবিতা এসে লিখতেই থাকি, এইভাবেই হয়ে আসছে আর কি। কলেজে যখন কোথাও কোনো প্রোগ্রাম হতো, আমার চেনাজান আমাকে বলতো এটা লিখে দিতে, এইভাবেই আমি এই জগতে চলে আসি আর কি। আপনি তো অনেক গান লিখেছেন, দুটা লাইন কি আমরা শুনতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। রিলিজের গানে বলবো না? হ্যাঁ, যে গানটা রিলিজ পেয়েছে সেরকম দু একটা, হ্যাঁ অবশ্যই শোনা যায়। রক্ত ঝরেছে, শহীদ হয়েছে এই মাটির জন্য, এই মাটিকে স্বাধীন করে ধন্য মোরা ধন্য। আমার দেখা সবচেয়ে তুমি, আমার দেখা তুমি জানো ডানা ছাড়া পড়ি, আমার দেখা সবচেয়ে তুমি অপূর্ব সুন্দরী। গানের শিরোনামটাই অপূর্ব সুন্দরী। এইভাবেই লিখে যায় আর কি। আপনার লেখায় কোনো গান বা সালমান ভাই কি সেই গানগুলো করেছেন কিনা, গেয়েছেন কিনা আপনার লেখা? হ্যাঁ, ও বেশ কিছু গান করছে, ওর থেকেও শুনতে পারেন। আমার লেখা বেশ কিছু দেশের গান, রোমান্টিক গান, সামাজিক গান, এগুলোও করছে। আচ্ছা সালমান ভাই, আমি আসলে মিজান ভাইয়ের লেখা একটি গান শুনতে চাচ্ছিলাম, যে গানটা আপনি গিয়েছেন, মিজান ভাই লিখেছেন। আচ্ছা, সম্প্রতি সদ্য মিজান ভাইয়ের একটি গান আমি করেছি, দেশের গান, জন্মভূমি মাটি গানটি। ওই যে ভাইয়ের দু একটা লাইন বলেছে, তো এটা আমি অবশ্যই আমি শুনতে চাচ্ছি আমরা সেই গানটি। রক্ত ঝরেছে, শহীদ হয়েছে এই মাটির জন্য, এই মাটিকে স্বাধীন করে ধন্য মোরা ধন্য। রক্ত ঝরেছে, শহীদ হয়েছে এই মাটির জন্য, এই মাটিকে স্বাধীন করে ধন্য মোরা ধন্য। সূর্য উঠে এসে সবুজ শ্যামল বুকে, সেই বুক বড়ই খাঁটি। জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি, জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি। আমার তো মনে হচ্ছে আমি হারিয়ে গিয়েছি গানের মধ্যে। মিজান ভাই, নিজের লেখা গান এরকম একটু সুন্দর কণ্ঠে, কেমন লাগলো এটা? খুবই ভালো লাগছে। এখানে একটু বলি, আমি যখন এই গানটা লিখি, বাংলাদেশের মাটি প্রকৃতি, এর সাথে আমাদের সমসাময়িক আপনি আমি আমরা যারা দেশকে নিয়ে ভাবি, লেখার পর আমার ওই যে বললাম ইন্দ্রকেশের ভয়েসটা মনে পড়ছিল, তো ইন্দ্রকেশের তো পাবো না, তখন জুনিয়র ইন্দ্রকেশের খ্যাত সালমান রাজকে দিয়ে আমি প্রস্তাব দিয়ে এটা গাওয়া। মানে আমার জানতে খুব ইচ্ছা করে যে এরকম সুন্দর সুন্দর শব্দ কিভাবে আপনি মানে লেখেন, কিভাবে এই শব্দগুলা? গড গিফটেড, যখন ভাবি চলে আসে, লিখে ফেলি। যেমন এই গানটি বাংলাদেশের প্রকৃতি, পরিবেশ, মমতা ভাবতে গিয়ে আমিও অবাক, চলে আসছে, লিখে ফেলছি। এখন কি গান লেখা হচ্ছে কিনা? হ্যাঁ, লেখা হচ্ছে, এখনো লেখা হচ্ছে। এই তো সম্প্রতি লিখলাম, একটু একটু করে যাবো হৃদয়ে, দেব ভালোবাসা, মিটাবো মনের আশা, তুমি আমার প্রেম, আমার ভালোবাসা। আচ্ছা, আমি যতটুকু জেনেছি আপনি যখন গান লেখেন সালমান ভাই আপনাকে সাজেশন দেয়, পরামর্শ দেয়, তো সেই জায়গা থেকে দুজন আসলে কেমিস্ট্রিটা কেমন হয়, যে আপনি গান লিখছেন উনি সেই গানটা উনি গাইছেন, তো এই যে পরামর্শ কেমিস্ট্রিটা কেমন থাকে? ও বরাবরই আমার, আমি তো সারাদিন খুব ব্যস্ত থাকি জানো, বরাবরই আমার ভালোর জন্য সব সময়, ও তো গান গাই ভাবে, আমি যখন একটা কিছু লিখি ও কাছে এসে বলে ভাইয়া দারুণ হয়েছে, এখানে এটা হলে কেমন হয়, আরও ভালো হয়, মানে সবসময় আমার পজিটিভলি গ্রো করার জন্য আসলেই ভাবে, আমি এর জন্য ধন্য আর কি। ওইটা ভাবে করে, সবসময় ভালো পরামর্শ দেয় এবং পুরোটাই দেখে, দেখার পর যখন বলে গুড, খুব সুন্দর হয়েছে, আরও গ্রো, এই হলে ভালো হয়, মানে এগুলো আমি সবসময় ওর কাছ থেকে পাই আর কি। আমি আবার আপনার কাছে আসবো। সালমান ভাই, একজন শিল্পী হিসাবে কোন ধরনের গান গাইতে আপনি আসলে স্বাচ্ছন্দ্য বোধ করেন, বা আপনার পছন্দের তালিকায় কোন ধরনের গান থাকে? আমি বরাবর যে গানগুলো পছন্দ করি, মানে আমার ভালো লাগে, সেটা হচ্ছে মানে বেঁচে থাকার গান, মানে যে গানগুলো বেঁচে থাকবে, মানুষ মনে করবে, মানে হয় না যে আজকে চলছে কালকে চলবে না, মানে এইটা না, সবাই সবসময় শুনবে, শুনতে ভালো লাগবে, এই টাইপের গান আমার গাইতেও ভালো লাগে, এবং আমি চাই যে এই গানগুলো সবাই সেইভাবে নিজের মধ্যে আয়ত্ত করে রাখুক, বা সবাই করুক, সবাই গান করুক নতুন করে।
দর্শক কোন ধরনের গান এখন শুনতে চাচ্ছেন? আপনি আসলে যতটুকু দেখেছেন বর্তমান প্রেক্ষাপট বা আপনি একজন শিল্পী হিসেবে কি মনে হচ্ছে দর্শক কোন ধরনের গান শুনতে চাচ্ছে? দর্শক যে গানগুলো শুনছে সেই গানগুলো মানে বিশেষ করে আমার পছন্দের তালিকার বাইরে, মানে এটা দর্শক ভালো লাগছে, হয় অনেক খারাপ কোনো গান শুনছে, না হলে মানে গান খারাপ বলতে গানের কথা ভালো না বা গানের যে সুর ভালো না বা যে গেয়েছে আবল তাবল এইগুলো শুনছে, আর না হলে অনেক ভালো গানগুলো শুনছে, কিন্তু ভালো গান আসলে নতুন করে সেভাবে তৈরি হচ্ছে না। তো তার মধ্যে দিয়ে দর্শক শুনছে কিন্তু ভালো গানগুলো পড়ে আছে, মানে একটু এইটা এখন বুঝে নিতে হবে, বা দর্শক কোনগুলা শুনছে অবশ্যই বুঝে নিতে হবে। অনেক গান করেছেন, অনেক গান স্টেজ শো করেছেন, জি জি। দর্শকদের কাছ থেকে সাড়া পেয়েছেন, এমন একটি গান আসলে শুনতে চাচ্ছিলাম, মানে খুব বেশি সাড়া পেয়েছেন দর্শক। আমার নিজের, হ্যাঁ আপনার নিজের। আচ্ছা, আমার নিজের মৌলিক একটা গান অনেক সাড়া পেয়েছি, এটা হচ্ছে রঙ্গিলা পাগলা শিরোনামে। গানটি মানে ব্যাপকভাবে একটা জনপ্রিয়তা এবং আমি যদি ভুল না করি এই গানটি আপনার সেই সময় যখন গিয়েছেন বেশ সাড়া ফেলেছিল সেই গানটি। এই গানটি আসলে আচ্ছা, এই গানটা তুই মুচকি মুচকি হাসিস ডাকলে শুনিস না, আমি যে তোর প্রেমে পাগল কেন বুঝিস না, তোর নরম নরম কথার সুরে আমি গলি না, মধুর সুরে পাগল করে মনে রাখে না, রঙ্গিলা 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 রে তোর প্রেমের রঙে রাঙিয়ে দে, পাগলা রে পাগলা রে পাগলা রে পারলে তুই মনটা রে চুরি করে নে। আমার কাছে মনে হচ্ছিল মিজান ভাই যে আমার সামনে কিংবদন্তি সঙ্গীত শিল্পী অ্যান্ড্রু কিশোর বসে আছেন, যদিও তিনি নেই, তারপরও এরকম আসলে আমার কাছে মনে হচ্ছিল। মানে এই যে চর্চা বা এই যে আয়ত্ত, এটা আসলে কিভাবে সম্ভব একটু আমাকে জানাবেন। আসলে সম্ভব বলতে আমি এটা আমার গড গিফটেড যে ব্যাপারটা, মানে এটা নিজের মধ্যে আছে, আর নিজেকে অবশ্যই সবাই চর্চা করি আমরা, যে যার জায়গা থেকে যার যেটা গুণাবলী আছে, তো সেই জায়গা দিক থেকে আমার এটা হয়, এটা গড গিফটেড একটা ব্যাপার। এটা কি সালমান ভাই একদম শুরু থেকেই ছিল নাকি পরে আস্তে আস্তে ধীরে ধীরে আয়ত্তে এসেছে? না, আমার শুরু থেকে তো ছেলেবেলার ভয়েসটা তো একটু পাতলা থাকে, বড় হয়ে যখন আমার কণ্ঠটা একটু মানে একটু ভারী হতে শুরু করেছে, তখন থেকে আমি গান করলে মানে গানের সাথে আমি আছি ছেলেবেলা থেকেই, তো তখন থেকে গান করলে মানে এই ফিলটা বা এই ফ্লেভার শুনতে পাওয়া যায়। একদম জানতে চাচ্ছিলাম যে প্রথম হয় না যে বন্ধু বান্ধবের মধ্যে একটি গান গেয়ে সারা তৈরি করা, মানে সেই স্মৃতি এরকম কোনো স্মৃতি রয়েছে কিনা যে বন্ধুদের মধ্যে হতে পারে সেটি বান্ধবীও, তো সেই এরকম কোনো গান যে বলা না যে তোর গানটি খুব ভালো লেগেছে, এরকম কোনো স্মৃতি রয়েছে কিনা? এরকম স্মৃতি আছে, যেমন আমার পরিচিত পার্সন ওই বন্ধু বান্ধবী আর কি, তো একটি গান যে তুমি যে আমার শুধু তুমি যে আমার, সেই গানের কি একটু আমরা শুনতে পারি? হ্যাঁ অবশ্যই। তুমি যে আমার শুধু তুমি যে আমার, তুমি যে আমার শুধু তুমি যে আমার, কাছে এসে কথাটি বলো একবার, তুমি যে আমার, তুমি যে আমার শুধু তুমি যে আমার, তুমি যে আমার শুধু তুমি যে আমার। না, আমার আসলে মিজান ভাই মনে হচ্ছিল কি যে আমি সত্যি সেই কিংবদন্তি সঙ্গীত শিল্পী অ্যান্ড্রু কিশোর যিনি রয়েছেন তার আমি গান শুনছি, যদি সালমান ভাইকে সামনে থেকে দেখা না হয়, সেই গান যদি মাইকে শোনা মানে সাউন্ড বক্স শোনা, আপনার কাছে কি মনে হচ্ছে এটা? আসলে আমার কাছে মনে হচ্ছে, আমি তো দেখি, আমি নিজেও অবাক হই কিভাবে সম্ভব, মানে অনেকেই হয়তো ভাবে কপি করলে, আসলে কপি না, আল্লাহ প্রদত্ত ভয়েসটাই এরকম, ও যখন গায় ভয়েসটাই অটোমেটিক্যালি ওর থেকে এটাই চলে আসে। আর আসলে মানে অ্যান্ড্রু কিশোরের হুবহু যতগুলো, এটা তো শুনলেন, আমি অনেক শুনেছি, বা ও যখন ভয়েস দেয় পুরোটাই অ্যান্ড্রু কিশোর হুবহু। দুটো গান শুনেছেন সালমান ভাইয়ের কণ্ঠে, দুটো আরো বেশি শুনেছেন, অনেকগুলো শুনেছেন, বেশ কয়েকটা। তো আপনার জায়গা থেকে মানে কি মনে হচ্ছে একটা মানুষ এই যে কণ্ঠ, এই যে গড গিফটেড, এটা কতটুকু জাজমেন্টের জায়গা থেকে আপনি রাখবেন? বা হ্যাঁ, আমার কাছে যেটা মনে হচ্ছে, অ্যান্ড্রু কিশোর সাহেব তো সারা বাংলাদেশে আনাচে কানাচে দেশব্যাপী যে একটা তার জনপ্রিয়তা ছিল,
উনি প্রয়াত হওয়ার পর সেই শূন্যস্থানটি 100%লি সালমান রাজ পারবে পূরণ করতে, এবং আমি ওর সাথে চলতে গিয়ে আরও যেটা দেখছি, ও পারবে আমাদের এই সংস্কৃতিটাকে এন্ড্রকিশোর ফিলে বহির্বিশ্বে তুলে ধরতে। এটা আমার একটা আত্মবিশ্বাস, ও পারবে। আপনি যেহেতু গান লিখছেন সামাজিক দায়বদ্ধতা থেকে, তো এমন কোনো গান লিখেছেন কিনা যেটি আসলে সমাজের জন্য উপকৃত হয় বা সমাজকে কোনো মেসেজ দিয়েছেন, এমন কয়েকটি গানে যদি একটা লাইন আমাদেরকে শোনাতেন? হ্যাঁ, এমন গানও লিখেছি। কিছুদিন আগে ঢাকা শহর সহ অন্যান্য জেলা শহরে ডেঙ্গুর একটা বেশ প্রভাব বিস্তার, সেখানে সামাজিক সচেতনতা এবং নিজের দায়বদ্ধতা থেকেই লিখছিলাম একটা গান। এই গানটি সালমান রাজি গাইছে, ওটাও বেশ সামাজিকভাবে মানুষ গ্রহণ করেছে, সামাজিকতা থাকায়। এডিস মশা কামড়ালে হয় ডেঙ্গু রোগের আগমন, এই জাতীয় আর কি। আচ্ছা, মানে এডিস মশা, ভাইরাসজনিত ডেঙ্গু নয় ছোঁয়াচে তার কারণ এইভাবেই ও গাইছিল। সালমান ভাই, দুটো লাইন কি আমরা শুনতে পারি কিনা? এই লাইন, দুটো লাইন। এডিস মশা কামড়ালে হয় ডেঙ্গু জ্বরের আগমন, ভাইরাস জনিত ডেঙ্গু নয় ছোঁয়াচে তার কারণ। এরকমই গানটা ছিল। এটা সামাজিক সচেতনতা নিয়েই লিখছিলাম, এবং ও করছিল আমরা সামাজিক সচেতনতা, এটা কিছু জনগণের মধ্যেও নিজে গিয়ে আমরা সাথে থেকে এটা প্রচার করছিলাম। ব্যস্ততার মাঝেও এই সময় কিভাবে বের করেন? আর একটা হচ্ছে আগামীতে কি পরিকল্পনা রয়েছে আপনার, এই যে আপনি একজন গীতিকার, কি পরিকল্পনা কতটা রয়েছে? আমার যেটা পরিকল্পনা আছে, আমাদের নিজ সংস্কৃতিকে বহির্বিশ্বে তুলে ধরবো, এবং আগ্রাসন, পার্শ্ববর্তী দেশগুলো যে আগ্রাসন, এগুলো প্রতিরোধ করব। আগ্রাসন হলে তো আমাদের নিজ সংস্কৃতিটা বিস্তার পাবে না। আমাদের বাংলাদেশে কিন্তু বহু সংস্কৃতি আছে, জাতি উপজাতি, গারো, সাঁওতাল, পাহাড়, আমাদের ভাটিয়ালি, সব কিছু মিলে এই সংস্কৃতিগুলো যদি আমরা তুলে ধরতে পারি, বাংলা ভান্ডার আমাদের এত সমৃদ্ধ হবে, তখন আগ্রাসন তো দূরের কথা, আমাদেরগুলোই তারা নিতে বাধ্য হবে। আসলে আমরা প্রত্যাশা করি যে আপনার মতো গীতিকারের মাধ্যমে এই গানে এমন কিছু গান লিখবেন যেটা সমাজ উপকৃত হবে, আমাদের দেশ উপকৃত হবে, এরকম আসলে আমাদের প্রত্যাশা রয়েছে। সালমান ভাই, আমি আসলে যেমনটি বলছিলাম, আপনার কণ্ঠে একটা জাদু আছে, আর এই বিষয়টি নিয়ে আপনার ফ্যান কিংবা দর্শকদের কাছ থেকে কেমন ফিডব্যাক পেয়ে থাকেন বা কেমন ফিডব্যাক পাচ্ছেন? আমি দর্শকদের কাছে অনেক ভালোবাসা পেয়ে থাকি। তো কারণ ওনারা আমার মাঝে যে মানে যে ভয়েস ফিলটা পাচ্ছে, এটা ওনাদের অনেক শান্তি, মানে প্রশান্তির একটা ব্যাপার। তো সেদিক থেকে আমাকে ওনারা, আমার দর্শক যারা আছেন সবাই আমাকে অনেক ভালোবাসেন বা ভালোবাসা দেয়। এমন কোনো গান রয়েছে কিনা যে গান শুনে কোনো রমণী বা কোনো মেয়ে আপনার প্রতি ক্রাশ খেয়েছে, বা যদি আরেকটু ভালোভাবে বলতে চাই, যে গান শুনিয়ে কাউকে প্রপোজ করেছেন, এমন কোনো স্মৃতি রয়েছে কিনা? আমি সত্য বলতে আমি কখনো কাউকে সেভাবে প্রপোজ করা হয়নি, কারণ আমি মাথায় থাকে না যে ছেলেবেলা থেকে আমি যেদিকে ফোকাস দিয়েছি, মানে ওই ফোকাসটাকে নিয়ে অনেক বেশি রিচার্জ করা হয়ে যায় আমার, যার জন্য দেখা যাচ্ছে প্রেম সংক্রান্ত ব্যাপারগুলো আমার। তবে হ্যাঁ, আমি প্রপোজ পেয়ে থাকি, আমাকে অনেকেই প্রপোজ করে, অনেকে বলে থাকে। আচ্ছা, কোনো ছেলে যদি প্রপোজ করতে চায় তাহলে কোন দুটো গানের লাইন দিয়ে প্রপোজ করতে পারে, সেই গান? আচ্ছা, তাহলে আমি একটি কথা বলবো যে তোমায় দেখলে মনে হয়। আমি একটু শুনতে চাচ্ছি। আচ্ছা, গানে যদি কোনো ছেলে কোনো মেয়েকে প্রপোজ করে, এটুকু বললে আমার মনে হয় অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। মিজান ভাই, কখন যে গান শেষ হয়ে গেল এটা আসলে বুঝতেই পারলাম না। দর্শক, আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিব। তবে বিদায় পর্বটা হবে এন্ড্রকিশোরের কণ্ঠে সালমান ভাইয়ের কোনো গানের মাধ্যমে। তবে তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো পর্বে আপনাদের পছন্দের কোনো তারকা, পছন্দের কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, অবশ্যই মোহনা টেলিভিশনের সঙ্গেই থাকুন। জীবনের গল্প আছে বাকি অল্প,
জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প, যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প।